अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কি করছিস সন্তু মহারানী? লঙ্কা শুকোতে দিচ্ছিস? শুকিয়ে নে, 2-4 দিন বাকি আছে তো, লঙ্কাই শুকো। কারণ যখন তুই তোর ওই বুড়োর বাড়ি যাবি তখন তোকে তো এসব স্মৃতি নিয়েই থাকতে হবে। চাঁদের আলো আর কদিন, তারপরেই তো অন্ধকার রাত। ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার ভালোই হয়েছে, আমাকে আর তোর মুখ দেখতে হবে না, তাই না? কিন্তু তুই যাবি আর তোর ওই দিদি এসে পড়বে। একটা ব্যাপার তোর ওই দিদির কানে তুলে দিস তুই। ওকে বলে দিস যে তরুলতারই রাজত্ব চলে এই বাড়িতে। আমি কি জিনিস সেটা বুঝিয়ে দিস ওকে। ওকে বলে দিস যে হিতেনের সাথে বিয়ের পর ও যখন এ বাড়িতে এসে থাকবে তখন এখানে ওকে কিভাবে থাকতে হবে। কারণ ও যদি একটুও গন্ডগোল করে না, তাহলে ওর অবস্থাও আমি তোর মতোই করে দেব, বুঝলি? কারণ এক বোনকে তাড়ানোর পর আর এক বোনকে আমার মাথায় উঠে আমি নাচতে দেব না নিশ্চয়ই। পিসিমা, আপনি কখনো আমাকে আপন ভাবেননি, সবসময় আমাকে শুধু ঘৃণাই করে গেলেন। কিন্তু হিতেন দাদা তো আপনার আপনজন। আপনি আমার খেমি দিদিকে আমার দিদি হিসেবে না দেখে হিতেন দাদা স্ত্রী রূপে কেন গ্রহণ করতে পারছেন না? কাদ্দু আর মেঘনা দিদি, ওরা একে অপরকে কত ভালোই না বাসে। ওদের শাশুড়ি বৌমার সম্পর্ক, তাও ওরা একে অপরের বান্ধবী। আপনার আর আমার মধ্যে কখনো সে সম্পর্ক তৈরিই হয়নি। কিন্তু আমার একটাই ইচ্ছা যে আপনার আর খেমি দিদির মধ্যে সেই সম্পর্ক যেন গড়ে ওঠে। আপনারা দুজন একে অপরের সাথে মিলেমিশে যেন থাকেন। আমি মালিকের নামে শপথ করে বলছি, আপনি এই বাড়ির সকলের জন্য যা করেছেন তা কেউ করতে পারবে না। আমি এটা কখনো চাইবো না যে হিতেন দাদা খেমি দিদির জন্য আপনার বিরুদ্ধে যাক। আপনার স্থান এ বাড়িতে কেউ নিতে পারবে না, আর আপনিও যেন তা কখনো ছাড়বেন না। আপনি সবার বড়, বড় হয়েই থাকবেন, সবাইকে ভালোবাসবেন, সম্মান নেবেন। ডানা কেটে দিয়েছি, কিন্তু তাও উঠতে চাইছিস তো? আসতে দে তোর ওই খেমি দিদিকে। একটা থাপ্পড় মেরেছিলাম না আমি, সেটার কথা নিশ্চয়ই ওর মনে আছে। বুঝিয়ে দেব আমি ওকে যে ওই থাপ্পড়ের আওয়াজটা ও যেন কোনোদিনও ভুলে না যায়। এই মেয়ে, হ্যাঁ কি করছিস তুই এখানে? ওই মালিক, আমি লঙ্কা গুঁড়ো করছিলাম। হ্যাঁ, কিন্তু লঙ্কাগুলোকে তো তখন গুঁড়ো করবি না যখন সেগুলো ওখানে ঢালা হবে। মালিক, কি হয়েছে?
আপনার সাথে আমার প্রথম দেখা হয়েছিল যখন মন্দিরে আপনার আগে ঢোকার জন্য আপনি আমায় শাস্তি দিয়েছিলেন। হিতেন দাদার বিয়ে হওয়ার আগে আমি আপনার সাথে একবার ওই মন্দিরে দর্শন করতে যেতে চাই। এই মেয়ে, জেনে শুনে করা ভুল কখনো ক্ষমা করা যায় না। আর যে অন্যায়টা তুমি করেছো, আর তার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার নাতনিকে বিয়ে করি। কাকা, আজকে 10 দিন পূর্ণ হলো। আজ আমি ওই মৌলিক মাহিয়া বংশীকে দেখিয়ে দেব। কি দেখাবি তুই মৌলিককে? মালিক, আপনি? জয় শ্রীকৃষ্ণ মাধব কাকা। বিদেশ থেকে আমার যে নতুন অর্ডারটা এসেছে সেটা নিয়ে তোমার সঙ্গে আমার একটু কিছু জরুরি কথা ছিল। আচ্ছা, আগে একটু এই কাঞ্জির সঙ্গে কথা বলিনি। হ্যাঁ কাঞ্জি ভাই, পিনাকি আমাকে সেদিনকে অনেক কিছুই বলল, যে আমি যখন ছিলাম না সেই কয়েকদিনের মধ্যে ঠিক কি কি ঘটনা ঘটেছে। তুই এতটা মূর্খ আমি কিন্তু জানতাম না। মৌলিকার দেওয়া এই পরীক্ষাটা তোর মেনে নেওয়া উচিত হয়নি। ওটা আমি শুধু স্বীকারই করিনি ধর্মরাজ মাহিয়া বংশী, আর সেটাকে আমি পূরণ করেও দেখিয়ে দিতে পারি। আচ্ছা, তুই তাহলে এই কয়েকদিনে হিরে পরখ করাটা শিখে নিয়েছিস? ক্ষমা করবেন মালিক, ওই আমি হয়তো মৌলিক ভাইয়ের ইচ্ছার বিরুদ্ধেই কাজ করেছি, কিন্তু জাম খাম্বারিয়ার সমস্ত কৃষকদের কথা ভেবে আমি সবকিছু ওকে শিখিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা কাজ করো তুমি মাধব কাকা, সন্ধ্যাবেলা তুমি আমার বাড়িতে চলে এসো একটু। যে কথাটা আমি তোমাকে এখানে বলতে এসেছিলাম সেটা বাড়িতে বসেই বলে ফেলবো। আর এই কাঞ্জি ভাইকেও তুমি সঙ্গে নিয়ে এসো। আমিও একবার এক্ষেত্রে দেখে নিতে চাই মাত্র 10 দিনেও ঠিক কি কি শিখলো। আসলে তুই যে ধরনের কাজ করিস সেটার সঙ্গে এই কাজটার কোনো মিল নেই। হিরে পরখ করে দেখাটা কত সহজ কাজ বলে মনে করিস না। তবে এটা আমার জন্য ভালো লাগলো যে এই কাজটার জন্য তোর চিন্তা ভাবনা আর তোর চেষ্টাটা দেখে। আমার শুভকামনা রইল তোর সঙ্গে। চলো, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। মাধব কাকা, আমাদের কৃষক ভাইদের জীবনের নির্ণয় এই কাঞ্জি নয়, বরং আপনার দেওয়া শিক্ষা করবে। সন্ধেবেলায় তো দেখা করবই। আচ্ছা দিদি ভাই, মৌলিক কোথায় গো? মৌলিক! কি হয়েছে বাবা? একটু এদিকে নিচে আয় তুই। কি হয়েছে বাবা? কি কাণ্ড করেছিস তুই? এসব তোর কোনো রকম বুদ্ধিশুদ্ধি আছে কি নেই? তুই কাঞ্জি ভাগেরাকে পরীক্ষার সামনে ফেলেছিস। শর্তটা আমি রাখিনি বাবা, শর্তটা ও রেখেছিল, আর তাও মাহিয়া বংশীর আদেশের বদলে। তাই আমিও একটা শর্ত রেখেছিলাম, আর আজ 10 দিন শেষ হয়ে গেছে বাবা, কিন্তু ও এখনো অব্দি কিচ্ছু করতে পারেনি। বুদ্ধি লোপ পেয়েছে, তোর কোনো বুদ্ধি নেই। মাধব সোলাঙ্কির মতো একজন দক্ষ কারিগরকে গুরু বানিয়েও প্রমাণ করে দেখিয়েছে
যে ঠিকঠাক পথেই ও চলছে, আর এই ঠিকঠাক পথটাও পেয়ে গেলে না লক্ষ্যেও পৌঁছে যাবে। আজকেই বিকেলেও এখানে আসছে, হীরে পরখ করবে আর তোকেও দেখাবে। বাকিটা তুই বুঝে নিস। কাঞ্জি বাগেলা, বলতে পারিস যে এগুলো কয়েকটা পাথর মাত্র, কিন্তু এগুলোর ভাগ্যে কিন্তু একদিন হিরে হওয়াটা লেখা আছে। আর এদের ভাগ্যটাকে কতটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নির্ভর করছে তোর উপর। নে, তৈরি কর। মনে রাখিস কাঞ্জি বাকেলা, যদি কাঁচা হিরেটা ভেঙে যায় তাহলে তার জরিমানা তোকে দিতে হবে, বুঝলি? মৌলিক, ও তোর থেকে বয়সে বড় কিনা সেটা আমায় বল। তুই না, আপনি করে কথা বলবি ওর সঙ্গে, বুঝলি? ওর হাত বেশ ভালোই তৈরি হয়েছে। প্রত্যেক মানুষের মধ্যে একটা করে হিরে লুকিয়ে থাকে বিধাকি, শুধুমাত্র পরখ করে দেখার মানুষটাকে দরকার পড়ে। এ তো হীরের কাজ শিখে গেছে। দেখা যাক তো রূপিসী, এতটাও সহজ কাজ নয়। কাকা, সব ঠিক আছে? খুব বড় বড় কথা বলেছিল না ও মৌলিককে? ও কথা রাখতে পারেনি, ভেঙে ফেলেছে ও হিরেটা। জানি হিরেটা ভেঙে গেছে আমার জন্য, তার দাম আমাকেই দিতে হবে। আচ্ছা কাঞ্জি ভাই, আমি তোকে আগে বলেছিলাম না
যে আমার সামনে দাঁড়িয়ে রংবাজির কথাবার্তা কখনোই বলবি না। এই কাজটা হিরে পরখ করে দেখা। কেউ 10 দিনে এই হিরে পরখ করার কাজটা শিখে ফেলে, এটা কখনোই সম্ভব না। আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম এটা দেখে যে এই 10 দিনে তুই কতটা কি শিখে ফেলেছিস। ভেঙে যাওয়া হীরের টুকরোগুলো দেখে আমি বুঝতে পারলাম যে তোর হাতে কতটা দক্ষতা রয়েছে। হ্যাঁ, এটা তোর হাত থেকে পড়ে গিয়ে ভেঙেছে, সেটার জন্য লোকসান তো আমার পেয়েছে, সেটা উসুল আমি করেছি। তুই একটা কাজ কর এখন কাঞ্চি, আজ থেকে আমার কারখানায় গিয়ে এই কাজের প্রশিক্ষণ নে। যারা যারা ওই জামখামবাড়িয়া ডাকাতির কাজকর্ম করত তাদেরকে ভালো কারিগর বানা। আমি দক্ষ কারিগর যদি তোর কাছ থেকে পেয়ে যাই তাহলে ধরে নি সেই লোকসানের ক্ষতিপূরণটাও আমি পেয়ে গিয়েছি। এখনো পর্যন্ত এটাই দেখেছি, এটাই শুনেছি, কেমন ভাবে বড় লোকেরা গরিব লোকেদের শোষণ করে। তাই এর বিরুদ্ধে গিয়ে আমি লুটপাটকারী হয়ে যাই। আপনাকে জানার পর আমি বুঝতে পারলাম আপনার মতন মালিক হওয়া দরকার সব জায়গায়। একটা কথা আছে মৌলিক, তুমি তোমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারো। এমনি এমনি উনি ধর্মপুরের মালিক হননি। কাল থেকে কারখানায় যোগ দেবো মালিক। চল, জয় শ্রীকৃষ্ণ। আরে চম্পা রানী, পা টিপছিস না ব্যথা করে দিচ্ছিস? কি করছিস তুই? একটু আস্তে। হ্যাঁ, তুই পা টিপতেই পারিস না, যা। যদি আমার শান্তু হতো না, কি শান্তি পেতাম। এত শান্তি পাই যে কখন ঘুমিয়ে পড়ি বুঝতেই পারি না। ওর হাতে জাদু আছে না, জাদু। শান্তু, মা, তুমি না দেখে বুঝলে কি করে যে আমি? তুই যখনই ঘরে ঢুকেছিস না, তখনই আমি বুঝতে পেরেছি যে আমার শান্তু এসেছে। আমি ভাবছিলাম যে তুই এখানে আসবি না, চলে যা। আর যখন এসে গেলি, যখন এই বাড়িতে প্রথম পা রেখেছিলি, আমার ভালো লাগেনি। আমার মনে হয়েছিল তুই আমার সুভদ্রার জায়গা নিতে এসেছিস। আর এই জায়গা যখন আমি তোকে দিয়ে দিয়েছি না, তোকে মেয়ে বলে মেনেছি, তখন চলে যাচ্ছিস। আমার জন্য খুব কষ্টের দিন রে মা। আমার সুভদ্রা চলে গেছে, আমার এই বয়সে আমি সহ্য করে নিয়েছি। যখন তুই চলে যাচ্ছিস, আর আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। মা, আমি এই বাড়ি থেকে যাচ্ছি, তোমাদের কারো জীবন থেকে নয়। মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর আমি জানি ওনার আমি আর স্ত্রী থাকবো না, কিন্তু আমি তোমার মেয়েই থাকবো। তোমাদের সাথে দেখা করতে আসবো তো। যা কিছু বল না, মনে শান্তি পাচ্ছি না। আমি ধর্মরাজের সাথে লড়তে পারবো,
গোটা গ্রামকে ছাড়তে পারবো, কিন্তু তোর এই বাড়ি থেকে চলে যাও আমি সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারছি না। মা, আমার পক্ষে এ বাড়ির সদস্যদের ছেড়ে যাওয়া একদমই সহজ নয়, কিন্তু এ বাড়ির সকলে যেন ভালো থাকে, খেমি দিদির সুখের জন্য আমাকে এ বাড়ি ছেড়ে যেতে হবে। সন্তু, খেমি যত এ বাড়ির বউ হয়ে আসুক আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুই এ বাড়ি থেকে যাস না মা। তুই চলে গেলে না আমি থাকতে পারবো না এই বাড়িতে, আমি থাকতে পারবো না রে মা, আমি একলা হয়ে যাব রে। এই পদক্ষেপটা নেওয়ার জন্য আমার শক্তির প্রয়োজন মা, সাহস চাই। যদি তুমি ভেঙে পড়ো তাহলে আমার কি হবে?